হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে হার্ট ফেলিয়ার। তো তাহলে শুরু করা যাক। তো হার্ট ফেলিয়ার পড়ার আগে আমাদের হার্টের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির ব্যাপারে জানতে হবে। তো আমরা প্রথমে সেটা থেকে শুরু করি। তো হার্টের মেনলি চারটে প্রকোষ্ঠ রয়েছে: রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট এট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকেল। আমাদের শরীরের যেহেতু হার্ট ফেলিয়ার পেশেন্ট, তার একটু পেশেন্টটা দুর্বল আছে, এটা নিয়ে তোমরা কেউ মাইন্ড করবে না। তো শরীরের উপর পার্ট থেকে সুপেরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড যাচ্ছে রাইট এট্রিয়ামে। দেন শরীরের নিচের পার্ট থেকে ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড যাচ্ছে রাইট এট্রিয়ামে। তো সুপেরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড রাইট এট্রিয়ামে আসার পর তো সুপেরিয়র ভেনা কাভা থেকে শরীরের উপর পার্ট থেকে রক্ত যাচ্ছে এবং ইনফেরিয়র ভেনা কাভা থেকে শরীরের নিচের পার্ট থেকে রক্ত যাচ্ছে রাইট এট্রিয়ামে। দেন রাইট এট্রিয়াম থেকে ব্লাড আসছে রাইট ভেন্ট্রিকেলে। দেন রাইট ভেন্ট্রিকেল থেকে থ্রু পালমোনারি আর্টারি ব্লাড যাচ্ছে লাংসে। এরপর পালমোনারি ভেন দিয়ে সেই রক্ত লাংসে গিয়ে সেটা অক্সিজেন মিক্স হচ্ছে সেটাই। এরপর অক্সিজেনেটেড ব্লাড পালমোনারি ভেন দিয়ে আসছে লেফট এট্রিয়ামে। দেন লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল, তারপর লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যাওর্টা দিয়ে চলে যাচ্ছে আবার বডি। তো এইভাবে আমাদের হার্টের সার্কুলেশনটা হচ্ছে। তো এবার হার্ট ফেলিয়ার বোঝার ক্ষেত্রে যেটা দুটো মেন কনসেপ্ট, সেটা হচ্ছে হার্টের রাইট সাইড এবং হার্টের লেফট সাইড। তো হার্টের রাইট সাইডে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে রাইট হার্ট পাম্প করতে পারবে না ব্লাড। তো রাইট হার্ট যদি ব্লাড পাম্প না করতে পারে সেক্ষেত্রে ব্লাড ফিরে যাবে এসভিসি এবং আইভিসি দিয়ে, অর্থাৎ হার্টের ব্যাকফ্লো হবে। তো হার্টের ব্যাকফ্লো হলে হচ্ছে সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনে কাভা দিয়ে ব্লাড চলে যাবে শরীরে, ফলে শরীরে ব্লাড বেশি জমা হয়ে যাবে। এবং লেফট সাইডের ক্ষেত্রে কি হচ্ছে, লেফট সাইডের ক্ষেত্রে হচ্ছে যখন লেফট হার্ট পাম্প করতে পারবে না তখন থ্রু পালমোনারি ভেন হার্টের ব্যাকফ্লো হবে এবং পালমোনারি ভেন দিয়ে ব্যাকফ্লো হয়ে ব্লাড চলে যাবে লাংসে। তো সেক্ষেত্রে লাংসে বেশি পরিমাণে ব্লাড জমে যাবে। তো এটাই হচ্ছে মেন কনসেপ্ট। এরপর আমরা হার্ট ফেলিয়ারের ব্যাপারে ডিটেলসে জানবো। তো প্রথমে আমরা দেখে নেবো ডেফিনেশন। তো হার্ট ফেলিয়ারের ডেফিনেশন হচ্ছে, হার্ট ফেলিয়ার ইজ এ কন্ডিশন ইন হুইচ হার্ট ইজ আনএবল টু পাম্প ব্লাড। অর্থাৎ হার্ট যখন নিজের কাজ ঠিকঠাক করতে পারবে না বা নিজের যেটা ফাংশন সেটা করতে পারবে না, সেটাকে আমরা হার্ট ফেলিয়ার বলবো। তো এরপর হার্ট ফেলিয়ার কজেস কি হতে পারে সেটা দেখে নেবো। তো হার্ট ফেলিয়ারের কজেসের জন্য একটা নিউমোনিক্স আছে, সেটা হচ্ছে ফেলিয়ার, যেখানে এফ স্ট্যান্ডস ফর ফল্টি হার্ট ভাল্ভ। ফল্টি হার্ট ভাল্ভ মানে কি হচ্ছে, হার্টের যে ভাল্ভ আছে যেমন ট্রাইকাস্ট্রিক ভাল্ভ, বাইকাস্ট্রিক ভাল্ভ, এই ভাল্ভগুলো যখন নিজের ফাংশন ঠিকঠাক করতে পারে না তখন তখন ব্লাডের ব্যাকফ্লো হয়, ফলে রাইট সাইডেড এবং লেফট সাইডেড হার্ট ফেলিয়ার হয়। দেন হচ্ছে এ স্ট্যান্ডস ফর অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া মানে হচ্ছে যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়ে গেল, অ্যাট্রিয়াল ফ্লাটার হয়ে গেল, যখন হার্টে কোনো ইররেগুলার রিদিম তৈরি হয় তখন হার্ট ফেলিয়ার হতে পারে। দেন হচ্ছে আই, এখানে আই স্ট্যান্ডস ফর ইনফেকশন। ইনফেকশন যেমন হচ্ছে এন্ডোকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস বা হার্টের ভালভের ইনফেকশন, এইসব ইনফেকশনের কারণে হার্ট নিজের ফাংশন ঠিকঠাক করতে পারে না। দেন হচ্ছে এল, এখানে এল স্ট্যান্ডস ফর হচ্ছে লাইফস্টাইল। লাইফস্টাইল মানে কি, যেমন আমাদের খাওয়া দাওয়া অনেক ঠিকঠাক হয় না বা অন্যান্য যে যারা সেডেন্টারি লাইফস্টাইল মেনটেন করে তাদের ক্ষেত্রে হার্ট ফেলিয়ার হতে পারে। দেন হচ্ছে ইউ, ইউ স্ট্যান্ডস ফর আনকন্ট্রোল হাইপারটেনশন। আনকন্ট্রোল হাইপারটেনশন কীভাবে এফেক্ট করে, যাদের হাইপারটেনশন থাকে তাদের হচ্ছে হার্টের মাসেল উইক হয়ে যায়, হার্টের মাসেল ড্যামেজ হয়ে যায়, ফলে পরবর্তীকালে ইনফেকশন হয় বা হার্ট ফেলিয়ার তো হয়ই। তো নেক্সট হচ্ছে আর, আর স্ট্যান্ডস ফর রিক্রিয়েশনাল ড্রাগস। রিক্রিয়েশনাল ড্রাগসের এক্সাম্পল হচ্ছে ক্যান্সার ড্রাগ। তো ক্যান্সার পেশেন্টদের হার্ট ফেলিয়ার হওয়ার একটা প্রবণতা থেকে যায়। দেন ই স্ট্যান্ডস ফর হচ্ছে এম্বোলিজম। এম্বোলিজম বলতে কি, ফ্যাট এম্বোলিজম হয়ে গেল, এয়ার এম্বোলিজম হয়ে গেল, এগুলো এসে যখন সুপিরিয়র ভেনে কাভা বা ইনফেরিয়র ভেনে কাভা বা হার্টের যে কোনো পার্টে এসে যেগুলো আটকে যায়, তো সেক্ষেত্রে হার্ট ফেলিয়ার করতে পারে। তো এই হলো বেসিক্যালি কজেস। এরপর আমরা দেখে নেবো সাইন অ্যান্ড সিমটম কী কী হতে পারে। সাইন অ্যান্ড সিমটম বুঝতে গেলে আমাদের দুভাগে ভাগ করতে হবে এটাকে, এক হচ্ছে রাইট সাইড, এক হচ্ছে লেফট সাইড।
হার্টের অ্যানাটমি ফিজিওলজি বোঝানোর সময় আমি কি বলেছিলাম যে রাইট সাইডে যদি হার্ট ফেলিয়ার হয়, রাইট সাইডে যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে ব্লাড সুপিরিয়র ভেনে ক্যাভা ইনফেরিয়র ভেনে ক্যাভা দিয়ে চলে যাবে আমাদের হোল বডিতে। তার মানে রাইট সাইডের ক্ষেত্রে আমাদের হোল বডিতে একটা প্রবলেম দেখা যাবে। তো হোল বডির মধ্যে এক হচ্ছে এডিমা দেখা যাবে, মানে হচ্ছে আমাদের পা বা হাত এইসব জায়গায় ব্লাড জমে যাওয়ার ফলে হচ্ছে হাত ফুলে যাবে, সেক্ষেত্রে পিটিং এডিমা দেখা যাবে। 2 নম্বর হচ্ছে অ্যানাসার্কা, মানে যেটা হোল বডি এডিমা, এটাকে অ্যানাসার্কা বলে, অ্যানাসার্কা দেখা যাবে। থার্ড হচ্ছে অ্যাবডোমিনাল গার্ড বেড়ে যাবে, অর্থাৎ লিভার সিরোসিসের ক্ষেত্রে যে কন্ডিশনটা হয় যে পেট ফুলে গেছে, তো সেক্ষেত্রে হচ্ছে অ্যাবডোমিনাল গার্ড বেড়ে যাবে। দেন হচ্ছে ইরেগুলার হার্টবিট দেখা যাবে। ইরেগুলার হার্টবিট বলতে গোটা শরীরে তো ব্লাড জমে যাবে, বলে সেক্ষেত্রে হার্টকে এক্সট্রা নিজকে পুশ করতে হয় বেশি পরিমাণে ব্লাড নিয়ে যাওয়ার জন্য। আর দেন হচ্ছে নকচুরিয়া দেখা যাবে। নকচুরিয়া মানে হচ্ছে রাত্রেবেলা বহুমূত্র, অর্থাৎ রাত্রেবেলা যেহেতু আমাদের শরীর রেস্ট করবে, তো সেই কন্ডিশনে কি হবে, কিডনিতে বেশি পরিমাণে ব্লাড যাবে, তো সেক্ষেত্রে নকচুরিয়া দেখা যাবে। এটা হচ্ছে রাইট সাইড। এবার লেফট সাইডের যত কন্ডিশন, এল ফর হচ্ছে লেফট, এল স্ট্যান্ডস ফর লাংস। তার লেফট সাইড মানে লাংস রিলেটেড যে কোনো প্রবলেম দেখা যাবে। লাংস রিলেটেড প্রবলেম বলতে এক হচ্ছে ডিসপনিয়া দেখা যাবে, যেটা মেন, অর্থাৎ ব্রিদিং ডিফিকাল্টি দেখা যাবে। লাংসে যেহেতু ব্লাড জমছে, তো সেক্ষেত্রে ব্রিথিং ডিফিকাল্টি দেখা যাবে। দেন হচ্ছে অর্থোপনিয়া। অর্থোপনিয়া বলতে কি, অর্থোপনিয়া মানে হচ্ছে পেশেন্ট যখন শুয়ে থাকবে তার ব্রিদিং ডিফিকাল্টি হবে, কিন্তু সে যখন উঠে দাঁড়াবে বা সুপাইন পজিশনে বসবে, তখন সে রিল্যাক্স ফিল করবে, অর্থাৎ তার ব্রিদিং ডিফিকাল্টি হবে না। দেন হচ্ছে রেল সাউন্ড দেখা যাবে। রেল সাউন্ড বলতে হচ্ছে যে যখন লাংসে জল জমে যায় বা ফ্লুইড জমে যায় বা পাস জমা হয়, তখন এই রেল সাউন্ড দেখা যায়। দেন হচ্ছে ন্যাগিং স্পুটাম। ন্যাগিং স্পুটাম ইন দ্য সেন্স কি, ন্যাগিং স্পুটাম বলতে হচ্ছে যে মিউকাসটা বেরোবে বা স্পুটামটা বেরোবে, ওটা খুব ডিপ বা থিক হবে। তো এই গেল হচ্ছে সাইন অ্যান্ড সিম্পটম। এরপর আমরা ডায়াগনস্টিক এভালুয়েশনটা দেখে নেবো। ডায়াগনস্টিক এভালুয়েশন। তো ডায়াগনস্টিক এভালুয়েশনে প্রথম আমরা করব হিস্ট্রি কালেকশন, যেটা আমাদের নার্সদের মেন কর্তব্য, হিস্ট্রি কালেকশন। দেন করবো ফিজিক্যাল এক্সামিনেশন, দেন উইল গো ফর ইসিজি, দেন ইকোকার্ডিওগ্রাম। দেন আমরা করতে পারি বিএনপি টেস্ট করতে পারি। বিএনপির ফুল ফর্ম হচ্ছে বি টাইপ নাইট্রিওটিক পেপটাইড। এর বিএনপি নর্মাল লেভেল হচ্ছে 100 পিকোগ্রাম পার এমএল, বাট যদি এটা 500 বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে এটা হার্ট ফেলিয়ারকে ইন্ডিকেট করছে। এছাড়াও আমরা হার্ট রিলেটেড যে কোনো যে আরও আছে ইসিজি, ইকো, এসব তো আমরা করবোই। দেন হচ্ছে ম্যানেজমেন্ট। তো হার্ট ফেলিয়ার ড্রাগ অফ চয়েস হচ্ছে ডিগক্সিন। তো হার্ট ফেলিয়ার হলে আমরা ডিগক্সিন দেবো, যেটা হচ্ছে হার্টের কার্ডিয়াক আউটপুট বাড়াবে। তাছাড়া আমরা ইউজ করতে পারি ডায়োটিক্স। ডায়োটিক্স কি করবে, শরীরে যে এক্সট্রা জল জমে থাকবে বা এক্সট্রা ব্লাড থাকবে, সেটা হচ্ছে মূত্রের মাধ্যমে শরীরের বাইরে পাঠাবে। তাছাড়া আমরা ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য এস ইনহিবিটর ইউজ করতে পারি, বিটা ব্লকার ইউজ করতে পারি। বিটা ব্লকার এক্সাম্পল হচ্ছে প্রোপারানল। ঠিক আছে, ম্যানেজমেন্ট গেল। এরপর হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট। তো নার্সিং ম্যানেজমেন্টে আমরা কি করতে পারি, ডাক্তার যে প্রেসক্রিপশনটা আমাদের দিয়েছে, যেমন ডায়োটিক্স দেওয়ার, ডিজক্সিন দেওয়ার, এটা আমরা অন টাইম দিতে পারি। তারপর হচ্ছে পেশেন্টের যে অ্যাসেসমেন্ট করতে হবে রেগুলার বেসিসে, তার লাংস অ্যাসেসমেন্ট করবো, এক্ষেত্রে আমাদের এবিসি ফলো করতে হবে, অর্থাৎ এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, এই সিকোয়েন্সে আমাদের পেশেন্টকে ম্যানেজ করতে হবে। রেগুলার বেসিসে ভাইটালস চেক করতে হবে, অ্যাবডোমিনাল গার্ড চেক করতে হবে, পেশেন্টের ইউরিন আউটপুট কত হচ্ছে সেটা চেক করতে হবে, রেগুলার বেসিসে আমাদের ওয়েট চেক করতে হবে। আর পেশেন্টকে ফ্লুইড অ্যান্ড সোডিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট দিতে হবে, যেহেতু সোডিয়াম শরীরের ব্লাডকে ফ্লুইডকে হোল্ড করে রাখে, তো সেক্ষেত্রে হার্ট ফেলিয়ার পেশেন্টকে সোডিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট দিতে হবে। এবং যেহেতু তার ফ্লুইড ওভারলোড হচ্ছে, তো সেক্ষেত্রে এটা ডাইরেক্টলি কার্ডিয়াক ওয়ার্কলোড বাড়িয়ে দেবে। তো সেক্ষেত্রে আমাদের ফ্লুইড লেভেলটাকে মানে বাইরে থেকে ফ্লুইড আমাদের কম দিতে হবে। সো দিস ইজ অল ফ্রম মাই সাইড। আশা করছি ভালো লাগবে আপনাদের। থ্যাংক ইউ।